নমস্কার বন্ধুরা, আমি রাজু পাল আর আপনারা দেখছেন মাই গার্ডেন। বন্ধুরা, বাগানের গাছের মাটি তৈরি করার সময় থেকে শুরু করে পরবর্তীকালীন সময়ে গাছের চাপান সার দেওয়া প্রত্যেকটা ক্ষেত্রে আমরা মিশ্র সার বা মিক্সড ফার্টিলাইজার প্রয়োগ করে থাকি এবং অধিকাংশ বাগানি বন্ধুই এই মিশ্র সারটি তাদের গাছে দিয়ে থাকেন এবং এই সংক্রান্ত প্রচুর প্রচুর পরিমাণে ভিডিও আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইউটিউবে দেখতে পাই। এত কিছু দেখার পরেও আমাদের মধ্যে একটা কনফিউশন তৈরি হয় যে আসলে মিশ্র সারটা কি। বোঝাই যাচ্ছে যে মিক্সড ফার্টিলাইজার বা মিশ্র সার কতগুলো সারের মিশ্রণে তৈরি করা হয়। এখন প্রশ্ন, কোন সার কতটুকু পরিমাণে মেশালে মিশ্র সার তৈরি হবে, এর সঠিক পরিমাপটা কি বা সঠিক ফর্মুলাটা কি? এই সঠিক ফর্মুলা খুঁজতে আমাদের প্রচুর ভিডিও দেখতে হয়, না অনেক গুগল সার্চ করার পরেও দিনের শেষে আমাদের মধ্যে একটা স্বচ্ছ ধারণা তৈরি হয় না, বরং যত আমরা দেখি তত বেশি কনফিউশন তৈরি হয়। তো বন্ধুরা, আপনার মনেও যদি এইরকম সন্দেহ দানা বেঁধে থাকে, ভিডিওটি মন দিয়ে দেখুন। আজকে মিক্সড ফার্টিলাইজার বা মিশ্র সার সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা আপনাকে দেওয়ার চেষ্টা করব। সার মানেই গাছের খাদ্য, গাছের খাবার আমরা তৈরি করছি। তাহলে আমাদের কিন্তু আগে জানতে হবে যে গাছ কি খাবে। মোটামুটি যদি আমরা একটা সাধারণভাবে আলোচনা করি, গাছের খাদ্যগুলোকে আমরা দুই ভাগে ভাগ করি। এক ধরনের খাদ্য যেটা গাছের প্রচুর পরিমাণে লাগে, যেমন নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। আর একটা আছে স্বল্প মাত্রিক মৌলিক উপাদান বা মাইক্রো নিউট্রিয়েন্ট, যা গাছ খুব সামান্য পরিমাণে নিয়ে থাকে। তো এই মিশ্র সারটা এমন ভাবে তৈরি করতে হবে যাতে গাছের প্রয়োজনীয় যে সমস্ত পুষ্টি উপাদান, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, সাথে সাথে ম্যাগনেসিয়াম, সালফার সহ বিভিন্ন ধরনের যে সমস্ত অল্প মাত্রিক মৌলিক উপাদান সেগুলোও থাকবে, সেগুলোকে নজর দিতে হবে। আর দেখে নেওয়া যাক এই মিশ্র সারটা তৈরি করতে গেলে আমাদের কি কি উপাদানের প্রয়োজন। প্রথমেই আমি নিয়েছি হর্নমিল বা শিং চাঁচা। বিভিন্ন জীবজন্তুর শিং এবং খুর এগুলোকে গুঁড়ো করে তৈরি করা হয় এই শিংকুচি বা শিং চাঁচা বা হর্নমিল। গাছের পুষ্টির প্রধান উপাদান নাইট্রোজেন, তার একটি গুরুত্বপূর্ণ জৈবিক সোর্স হচ্ছে এই হর্নমিল। দ্বিতীয় উপাদান হিসেবে নিয়েছি রক্তসার বা ব্লাড মিল। বিভিন্ন জীবজন্তুর রক্ত শুকিয়ে তৈরি করা হয় ব্লাড মিল, যা এই শিংকুচির মতোই গাছকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন দিয়ে সাহায্য করে। এই সার দুটি নাইট্রোজেনের পাশাপাশি গাছকে সামান্য পরিমাণে ফসফরাস, পটাশিয়াম এবং অনেক মাইক্রো নিউট্রিয়েন্ট দিয়ে গাছগুলোকে সাহায্য করে থাকে। তৃতীয় উপাদান হিসেবে নিয়েছি আমি বোন মিল বা হাড় গুঁড়ো। বিভিন্ন জীবজন্তুর হাড় গুঁড়ো করে তৈরি করা হয় এই হাড় গুঁড়ো। গাছের পুষ্টির দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপাদান ফসফরাস। হাড় গুঁড়ো ফসফরাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎস। চতুর্থ সার হিসেবে আমি নিয়েছি নিমখোল। নিম গাছের বীজ পেষণ করে তার থেকে তেল তৈরি করার পরে পাওয়া যায় এই নিমখোল। মাটির মধ্যে অনেক পোকা পতঙ্গের লার্ভা থাকে, তাদের ডিম থাকে এবং মাটির মধ্যে বিভিন্ন ধরনের কৃমি থাকে, যা গাছের শিকড়কে ক্ষতিগ্রস্ত করে, শিকড়ের মধ্যে বাসা সৃষ্টি করে শিকড়ের বৃদ্ধি ব্যাহত করে, যার ফলে গাছের উপরের অংশ শুকিয়ে যায়। সেইগুলোকে প্রতিহত করতে সাহায্য করে এই নিমখোল। এর পাশাপাশি নিমখোল যখন পচে যায় তখন এটি একটি কম্পোস্ট হিসেবে কাজ করে, যা গাছকে নাইট্রোজেন দিয়ে সাহায্য করে। পঞ্চম উপাদান হিসেবে নিয়েছি সরষার গুঁড়ো খোল। আপনারা চাইলে সরষার গুঁড়ো খোলের পরিবর্তে অন্য যে কোনো খোল, যেমন বাদাম খোলও নিতে পারেন, তবে যে খোলই ব্যবহার করেন না কেন সেটা যাতে খুব গুঁড়িয়ে নেওয়া হয় সেটা খেয়াল করবেন। কারণ আমরা নর্মালি যে সমস্ত খোলগুলো ব্যবহার করি সেগুলো একটু চ্যাপ্টা চ্যাপ্টা বড় বড় হয়, কিন্তু সেটাকে আবার গুঁড়ো করে এই ধরনের একদম ডাস্ট ফর্ম করে নিয়ে আসা হয়েছে। প্রতি কেজি গুঁড়ো করতে 1 টাকা করে এক্সট্রা খরচ হয়। পরের উপাদান হিসেবে নিয়েছি, এটা হচ্ছে গোবর সার এবং মাটি খুব ভালো করে গুঁড়ো করে একসাথে মিশিয়ে নেওয়া।
আপনারা চাইলে শুধুমাত্র গোবর সার নিতে পারেন, শুধুমাত্র ঝুড়ো মাটি নিতে পারেন, অথবা অন্য যে কোনো কম্পোস্ট যেমন পাতা পচা সার, ভার্মি কম্পোস্ট নিতে পারেন। আর একটা উপাদান হিসেবে আমি নিয়েছি কলার খোসা। তো এই সমস্ত উপকরণগুলো দিয়েই আমরা মিক্স সারটা তৈরি করব। এবার আমরা কি রেশিওতে মেশাবো সেটা আমি দেখাই। দেখুন, এখানে আমি নাইট্রোজেনের সোর্স হিসেবে যেটা বললাম, শিংকুচি আমি নিয়েছি 1 ভাগ। আপনারা যখন এই ভাগটা নেবেন কোনো একটা মগ নিতে পারেন। আমি এই যে মগটা দিয়ে দেখাচ্ছি, এই মগের 1 মগ নিয়েছি এই শিংকুচি। এবার শিংকুচি নাইট্রোজেনের একটি সোর্স, রক্তসারও নাইট্রোজেনের একটি সোর্স। আমি আপাতত এই সারটার মধ্যে রক্তসারটা মেশাচ্ছি না। রক্তসার যখন মাটির সাথে মেশে একটা দুর্গন্ধ সৃষ্টি করে, মূলত অনেকেই এই রক্তসারটা মেশাতে চাইবেন না, বা সবসময় যে বাজারে রক্তসারটা পাওয়া যায় তা নয়। এই রক্তসারটা কিন্তু প্রিয় রক্তসার না, এর সাথে অন্যান্য কিছু মিক্সড রয়েছে। তাই আমি এই সারটা আপাতত মেশাচ্ছি না। আপনারা যদি রক্তসার মেশান তখন অর্ধেক পরিমাণে নেবেন শিংকুচি এবং অর্ধেক পরিমাণে নেবেন রক্তসার দিয়ে এই ধরনের 1 মগ তৈরি করবেন, বা আপনি যে পাত্র করে মেশাচ্ছেন তার 1 ভাগ করবেন এই নাইট্রোজেনের সোর্স। 1 ভাগ নিচ্ছি আমি ফসফরাসের সোর্স হিসেবে এই হাড় গুঁড়ো। অর্ধেক মগ নিচ্ছি নিমখোল, আর 1 মগ নিয়েছি গোবর সার এবং মাটির মিশ্রণ। এইগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নেব। তাহলে আমি নাইট্রোজেন নিলাম, ফসফরাস নিলাম। এবার দেখুন, গাছের পুষ্টির আরেকটি উপাদান হচ্ছে পটাশিয়াম। এইগুলো যেমন নির্দিষ্ট করে বলা যায় এর মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন রয়েছে, প্রধানত নাইট্রোজেন বেসড ফার্টিলাইজার, এটি হচ্ছে ফসফরাস বেসড ফার্টিলাইজার। সেইভাবে কিন্তু শুধুমাত্র পটাশিয়াম পাওয়া যাবে, এই ধরনের কোনো ফার্টিলাইজার এইভাবে কিনতে পাওয়া যায় না। এইটা আমাদেরকে বাড়িতে তৈরি করে নিতে হবে। কিভাবে তৈরি করবেন? এই যে আমরা কলা প্রত্যেকেই খাই, আর এখন গরমকাল আসছে, কলা তো প্রত্যেকেই খাচ্ছি। কলা খাওয়ার পরে এই খোসাগুলোকে ফেলে না দিয়ে এগুলোকে রোদ্দুরে শুকিয়ে নিতে হবে। রোদ্দুরে শুকিয়ে নেওয়ার পর সেগুলো ছোট ছোট করে পিচ পিচ করে কেটে নিয়ে সেটাকে আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারে করে গুঁড়ো করে নিতে পারেন, অথবা ওই ছোট ছোট টুকরোগুলো এর সাথে মিশিয়ে দিতে পারেন, অথবা এই কাঁচা খোলার টুকরোও এটাকে মিশিয়ে দিতে পারেন। এই কলার খোসা বিভিন্নভাবে গাছকে পুষ্টি উপাদান দিয়ে সাহায্য করে, মূলত এটা পটাশিয়াম দিয়ে সহযোগিতা করে। আমি শুধুমাত্র কলার খোসাকে কিভাবে ব্যবহার করা যায় তার একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সেই ভিডিওর লিঙ্ক আমি এই আই বাটনে দিয়ে দিয়েছি এবং ভিডিওটি শেষেও দিয়ে দেব, সেখান থেকে আপনারা কিন্তু দেখে নিতে পারেন। তো আমরা এই উপাদানগুলোকে খুব ভালো করে এবার মিশিয়ে নেব। তো আমি এখানে একটা দেখানোর জন্য অল্প অল্প পরিমাণে এটা দেখাচ্ছি। আমি দেখুন, এখানে 2 কেজি নিয়ে এসেছি শিংকুচি, 1 কেজি নিয়ে এসেছি রক্তসার, এখানে 2 কেজি নিয়ে এসেছি হাড় গুঁড়ো, 1 কেজি নিয়ে এসেছি নিমখোল এবং সরষার খোল রয়েছে। তো এখানে আমরা যখন বাজার থেকে 2 কেজি করে নিয়ে আসবো, আমি 2 কেজি এইটা মেশাবো, শিংকুচি মেশাবো, 2 কেজি হাড় গুঁড়ো মেশাবো, 1 কেজি নিমখোল মেশাবো, আর তার সাথে পরিমাণ মতো মাটি আমরা এইভাবে মিশিয়ে দেব। এবার আসছে মাটিটা আমরা কেন মেশালাম। দেখুন, এই যে খাবারগুলো, এটা কিন্তু যদি আমরা এইভাবেই গাছে প্রয়োগ করি তাহলে কিন্তু এরকম ব্যাপার কিন্তু নয় যে এখনই প্রয়োগ করলে কালকে থেকে গাছ এই পুষ্টি পাবে। কারণ এইগুলো থেকে খাবার রিলিজ হতে মোটামুটি 20-25 দিন বা তারও বেশি সময় লেগে যায়। অর্থাৎ আমরা যদি এটা গাছে এখনই প্রয়োগ করি তাহলে এখান থেকে গাছ খাবার পাবে প্রায় 1 মাস বাদে। এবং এই যে এই 1 মাস সময়ে এইটা মাটির সাথে মিশিয়ে ডিকম্পোস্ট হবে, তাতে তাপ উৎপন্ন হবে যা গাছের শিকড়ের ক্ষতি করবে। তাই আমরা বাইরে থেকে এই খাবারটিকে ডিকম্পোস্ট করে দেব। এইভাবে এটা আমরা খুব ভালো করে মিশিয়ে একটা মাটির পাত্রে রেখে দেবো, এবং মাটির পাত্রে রেখে হালকা করে জল স্প্রে করে দেবো বা জল ছিটিয়ে এটাকে মেখে মেখে দেবো। কারণ কি, এটা যদি আমরা শুকনোভাবে রেখে দিই তাহলে এখান থেকে ডিকম্পোস্ট হতে অনেক সময় লেগে যাবে। কিন্তু যদি একটু ময়েশ্চার রাখি, আবার বেশি জল দিয়ে কাদা করে ফেললে হবে না, একটু ময়েশ্চার রাখলে অতি দ্রুত মোটামুটি 20-22 দিনের মধ্যে এটা ডিকম্পোস্ট হয়ে যাবে। তারপরে আমরা এটা 20 থেকে 22 দিন বাদে ব্যবহার করতে পারবো। এখানে আমি দেখুন এই যে এই উপাদানটা মানে সরষার গুঁড়ো খোল নিয়েছিলাম কিন্তু মেশালাম না, কারণ আমরা জানি এটা ডিকম্পোস্ট মোটামুটি 2-1 দিনের মধ্যে হয়ে যায়। এটা যদি আমরা সরাসরি মাটিতে ব্যবহার করতে পারবো, অথবা জল দিয়ে 2-3 দিনের মধ্যে পচিয়ে ব্যবহার করতে পারবো। তো আমরা যদি এখন এর মধ্যে এটা মিশিয়ে দিই সরষার খোল, আমরা জানি
যে পচে গেলে অনেকটা দুর্গন্ধ তৈরি হয়, তাই আমরা এখনই সর্ষার খোলটা ব্যবহার করছি না। এই মিক্সড ফার্টিলাইজারটা আমরা তৈরি করে নেব, তারপরে এই মিক্সড ফার্টিলাইজার যখন আমরা গাছে ব্যবহার করব তখন এই সর্ষার গুঁড়ো খোল আমরা এই ফার্টিলাইজারের মধ্যে দিয়ে ব্যবহার করব। তো এই ফার্টিলাইজার গাছের বিভিন্ন সময় ব্যবহার করা যায়। সারের সাথে কম্পোস্ট কেন মেশালাম? কারণ আমরা ওই কম্পোস্টের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে জীবাণু থাকে, উপকারী জীবাণু, যেগুলো দ্রুত সেগুলোকে পচন ঘটাতে সাহায্য করবে। দেখবেন প্রথম 4-5 দিন বাদে ওর মধ্যে অসংখ্য পোকা হয়েছে। এইটা নিয়ে ঘাবড়ে যাবার, চিন্তিত হবার কিছু নেই। ওটাকে ভালো করে চালাতে থাকবেন। যদি আমরা না নাড়াচাড়া করি, দেখা যায় পোকাগুলো নিচের দিকে বাসা করছে, প্রচুর পরিমাণে পোকা হয়ে যেতে পারে। এই জন্য তখন আমাদেরকে নিয়মিত এটাকে উল্টে পাল্টে দিতে হবে। আস্তে আস্তে 8 দিন, 10 দিন, 15 দিন বাদে এই পোকাগুলো আপনা থেকেই ওখান থেকে সরে যাবে। এইভাবে আমরা মিক্স সারটা তৈরি করে একটা কন্টেনারের মধ্যে রেখে দেবো। যে কোনো ফুল, ফল, শাক, সবজি যে কোনো গাছে ব্যবহার করব। ওটাকে অন্ততপক্ষে 1 থেকে 1.5 বছর অবধি ওইভাবে রেখে দিয়ে ব্যবহার করতে পারবো, কিন্তু ওটা যাতে সম্পূর্ণভাবে ড্রাই না হয়ে যায় সেদিকটা খেয়াল রাখবো। মিশ্র সারটা বাইরে থেকে ডিকম্পোস্ট করে টবের মাটিতে দিলেও গাছ কিন্তু তৎক্ষণাৎ সেই খাবারটা যদি নাও নেয়, সেই খাবারটা মুক্তি পাবে না, ওইভাবেই থাকবে। এটা অন্তত পক্ষে 1 বছর পর্যন্ত গাছকে ধীরে 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 তার যে পুষ্টিগুণ সেগুলো দিতে থাকবে এবং গাছ সেখান থেকে মহা আনন্দে সেগুলো গ্রহণ করতে থাকবে। যখন আমরা জৈব সার মাটিতে ব্যবহার করব, গাছের মাটির যে গুণমান সেটা ধরে রাখবে, মাটির যে পিএইচ ব্যালেন্স সেটাকে ঠিকঠাক রাখবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনি সেই ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান এবং সবার আগে সেটা দেখে নিতে পারেন। তো বন্ধুরা, অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।